নমস্কার, আমি ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়, কনসালটেন্ট রিউমাটোলজিস্ট, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি রিউমাটোলজি। আজকে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গাউট বা ইউরিক অ্যাসিডের সমস্যা। গাউট বা ইউরিক অ্যাসিডের সমস্যা, প্রথম এটা জিনিসটা কি সেটা জানতে হবে। এরকম অনেক মানুষই আছেন যাদের হঠাৎ করে গা হাত পায়ে একটু ব্যথা যন্ত্রণা হলো এবং ইউরিক অ্যাসিডটা টেস্ট করে দেখলেন যে নর্মাল লেভেলের থেকে সামান্য একটু বেশি হয়ে আছে এবং তারা চট করে ইউরিক অ্যাসিডের ওষুধ খেতে শুরু করলেন। গাউট ব্যাপারটা ঠিক সেরকম নয়। এরকম অনেকেরই ইউরিক অ্যাসিডের লেভেল নর্মালের থেকে একটু বেশি থাকতে পারে, তার মানেই যে তাদের গাউট বা ইউরিক অ্যাসিডের সমস্যা আছে সেটা মোটেই নয়। সাধারণভাবে বলা হয় ইউরিক অ্যাসিডের মাত্রা যদি না 10-এর উপর চলে যাচ্ছে তাহলে তাদের সাথে যদি হার্ট বা কিডনির সমস্যা না থাকে সেই সব মানুষের ইউরিক অ্যাসিডের জন্য কোনো ওষুধপত্রের দরকার হয় না। এবার ইউরিক অ্যাসিড বেশি মানেই কি তাদের গাউট হয়েছে? সেটাও আবার একদম না। ইউরিক অ্যাসিড বেশির সাথে যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে সেই জিনিসটাকে বলা হয় গাউট। তো ইউরিক অ্যাসিডটা যখন জয়েন্টের মধ্যে ডিপোজিট হয়ে যাচ্ছে এবং তার জন্য সেখানে যে ব্যথা ফোলা জিনিসগুলো তৈরি করছে সেই সিমটমগুলো থাকলে সেই অসুখটাকে বলা হচ্ছে গাউট। এবারে গাউট অসুখটা কি কি সিমটম দেখে বোঝা যায়? মূলত গাউটের সমস্যাগুলো খুব অ্যাকিউটলি হয়। ঠিক যেমনটা রাত্রেবেলায় একদম নর্মাল একটা মানুষ শুতে গেল, সকালে ঘুম থেকে উঠে দেখছে যে আর পাটা নাড়াতে পারছে না। এত অসহ্য ব্যথা সাধারণভাবে বলা হয় পায়ের বুড়ো আঙুলের জয়েন্টটাতে সব থেকে বেশি গাউটের জন্য এফেক্টেড হয়ে থাকে এবং এই পেনটা এতটাই অ্যাকিউট অনসেট হয় একটা মানুষ তার দিনক্ষণ পর্যন্ত মনে রাখতে পারে। ডাক্তারি পরিভাষায় যেখানে গাউট হিস্টোরিক্যালি ব্যাখ্যা করা আছে সেখানে বলা আছে যে ব্যথাটা এতটাই তীব্র হয় যে বিছানার চাদরটাও যদি পায়ের উপর লাগে তখন সেটাও একটা অসহ্য ব্যথার উদ্রেক করে। তো এই একটা জয়েন্ট হঠাৎ করে ফুলে ব্যথা হলো অল অফ এ সাডেন, সেইটা গাউটের লক্ষণ। গাউট সাধারণভাবে অনেকগুলো জয়েন্টে একসাথে হয় না, সেহেতু যাদের অনেকগুলো জয়েন্টে একসাথে ব্যথা যন্ত্রণা হচ্ছে বা গা হাত পায়ে নন স্পেসিফিক ব্যথা যন্ত্রণা হচ্ছে সেটা গাউটের জন্য হওয়ার সম্ভাবনা খুবই কম। পরবর্তীতে এটা কারা এফেক্টেড হয়, এইটা আমরা যেহেতু বিভিন্ন ধরনের অটোইমিউন অসুখ নিয়ে প্রায় কথাবার্তা বলি এবং বেশিরভাগ ক্ষেত্রেই অটোইমিউন অসুখগুলো মহিলাদের বেশি হয়ে থাকে। গাউট কিন্তু এক্ষেত্রে একটি এক্সেপশন, যেটা সাধারণভাবে প্রধানত পুরুষ মানুষদের হয়ে থাকে। বিজ্ঞানের ভাষায় বলা হয় যদি মহিলা যতদিন মেনস্ট্রুয়েটিং আছেন যদি তার খুব স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি না থাকে সেক্ষেত্রে তার গাউট হওয়ার সম্ভাবনা অলমোস্ট নেই। তো কোনো মহিলার গাউট হয়েছে ভাবার আগে সেটা সেক্ষেত্রে 10 বার চিন্তা ভাবনা করতে হয়। পুরুষ মানুষদের এই গাউটের সমস্যা বেশি হয়ে থাকে এবং সেটা বয়সের কোনো লিমিটেশন থাকে না, একদম যুবক বয়স থেকে বৃদ্ধ মানুষ যে কোনো বয়সেই এই রোগের সিমটমস দেখা যেতে পারে। কিভাবে ডায়াগনোসিস হয় গাউটের টিপিক্যালি গাউট বলতে যেটা বললাম যে ইউরিক অ্যাসিড বেশি এবং তার সাথে জয়েন্টে ব্যথা। হিস্ট্রি ওয়াইজ এটা মূলত ডায়াগনোসিসটা কিন্তু ক্লিনিক্যাল, ওই টিপিক্যাল হিস্ট্রি অফ গাউট দিয়েই গাউটের ডায়াগনোসিস হয়। সাপোর্টিভ হিসাবে ব্লাডের ইউরিক অ্যাসিড চেক করা, সেই ইউরিক অ্যাসিড চেক করা নিয়েও অনেক ভুল ধারণা আছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যখন অ্যাকিউট এপিসোডের সময় যদি কেউ ইউরিক অ্যাসিড টেস্ট করছেন, যেন হঠাৎ করে খুব ব্যথা হলো, সেই সময় অনেক ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের লেভেল নর্মাল আসতে পারে। কারণ এই যে ইউরিক অ্যাসিডের সমস্যাটা বা গাউটের সমস্যাটা হয়েছে সেটা ইউরিক অ্যাসিডগুলো ব্লাড থেকে জয়েন্টে চলে যাওয়ার জন্য এই ব্যথার উপদ্রব শুরু হয়। সেই জন্য সেই সময় ব্লাডের মধ্যে এক্স্যাক্ট ইউরিক অ্যাসিডের লেভেলটা রিফ্লেক্ট নাও করতে পারে। সেক্ষেত্রেও ইউরিক অ্যাসিড পরীক্ষা একটা মাধ্যম অফ এটার ডায়াগনোসিস। তাছাড়া বিভিন্ন ধরনের রেডিওলজিক্যাল পরীক্ষা, যেমন আল্ট্রাসাউন্ডের কিছু পরীক্ষা জয়েন্টের আল্ট্রাসাউন্ড করে সেখানে ইউরিক অ্যাসিড জমা পড়ে আছে কিনা সেটা দেখতে পাওয়া যায়, বা স্পেশাল কাইন্ড অফ সিটি স্ক্যান যেটা ডুয়াল এনার্জি সিটি, যেটা খুব কম জায়গাতেই অ্যাভেলেবেল আছে, যেমন এশিয়ান ইনস্টিটিউটে এটা অ্যাভেলেবেল আছে। ডুয়াল এনার্জি সিটি একটা স্পেশাল মডেলিটি অফ সিটি স্ক্যান যেখানে আলাদা করে জয়েন্টের মধ্যে বা টিস্যুর মধ্যে ইউরিক অ্যাসিড পড়ে আছে কিনা সেটা দেখতে পাওয়া যায় এবং সেগুলো যদি দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে গাউটের ডায়াগনোসিসটা কনফার্ম হয়। গাউট নিয়ে সবথেকে বড় যেটা আলোচনার জায়গা সেটা ডায়েট। গাউটকে বলা হয়
ডিজিজ অফ কিংস অ্যান্ড কিংস ডিজিজ, মানে একসময় এটা শুধু রাজাদেরই হয়ে থাকতো। রাজাদের কেন হতো? তাদের খাদ্যাভ্যাস যেরকম ছিল সেই খাদ্যাভ্যাসের জন্য তাদের গাউট হওয়ার টেন্ডেন্সি বেশি থাকতো। গাউটের খাবার নিয়ে প্রচুর মিথস আছে, টমেটো থেকে পালং শাক থেকে পুঁই শাক থেকে ডাল সব কিছু নিয়েই বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল আছে। কিন্তু 2014 সালে মানে পৃথিবী জুড়ে একটা অন্যতম বড় স্টাডিতে খুব স্পেসিফিক্যালি দেখা গেছে 5টা খাবার খুব নির্দিষ্ট করে যেগুলো ইউরিক অ্যাসিড মাত্রা হঠাৎ করে খুব বাড়িয়ে দিতে পারে। কি কি খাবার? তার মধ্যে পড়ছে রেড মিট, সি ফুড, কোল্ড ড্রিঙ্কস, ক্যান জুস আর অ্যালকোহল। এই 5টি খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে, যেটা কিনা গাউট প্রেসিপিটেট করতে একদম ডাইরেক্টলি লিঙ্ক পাওয়া গেছে। তবে বাকি যে খাবারগুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়, বিজ্ঞানসম্মতভাবে যদি গবেষণা ক্ষেত্রে দেখা যায় সেই খাবারগুলো যেমন ডাল বা ছোলা এইগুলো নিয়ে যেগুলো নিয়ে কথা হয় দেখবেন সেগুলো সাধারণভাবে কোনো গাছের সিডসের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে বলে সেটা পরবর্তীকালে ইউরিক অ্যাসিড প্রডিউস করতে পারে বলে সেই ধারণা তৈরি হয়। ল্যাবরেটরিতে যদি সেগুলো পরীক্ষা নিরীক্ষার মধ্যে করা হয় তখন দেখা গেছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সেখানে ইউরিক অ্যাসিড বাড়ে, কিন্তু সাধারণভাবে আমরা যে পরিমাণে সেই খাবারগুলো খাই সেই পরিমাণে খেলে বডিতে ইউরিক অ্যাসিড লেভেল হঠাৎ করে অতটা বাড়ানো বা সেটার জন্য গাউট প্রেসিপিটেট হওয়ার সম্ভাবনা থাকে না। সেই জন্য এই 5টি খাবার নিয়ম করে যদি এড়িয়ে চলা যায় তাহলে রেকারেন্ট গাউটের ফ্লেয়ার হওয়ার থেকে অনেকখানি বেঁচে থাকা যায়। বাকি থাকলো ওষুধ নিয়ে গাউটের বিস্তর কনফিউশন। যাদের প্রকৃত ক্ষেত্রে গাউটের জন্য ওষুধ লাগে, ইউরিক অ্যাসিড কমানোর জন্য ওষুধ লাগে, তাদের কিন্তু সারা জীবনই খেতে হয়। সমস্যা এখানে আমাদের হয় যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ইউরিক অ্যাসিড সামান্য বেশি থাকার জন্য তারা ওষুধপত্র শুরু করেন নিজের থেকেই, এবং কিছুদিন পরে সেই ব্যথাটা হয়তো অন্য কোনো কারণে হচ্ছিল এবং ব্যথাটা নিজের থেকে চলে যাওয়ার জন্য তারা নিজের মতন করে ওষুধটাকে আবার বন্ধ করে দেন, এবং এইখানে একটা মিসকমিউনিকেশন বা মিস ইনফরমেশন স্প্রেড হয় যে ইউরিক অ্যাসিডের ওষুধ সারা জীবন খেতে হয় না, না খেলেও ভালো থাকা যায়। কিন্তু প্রকৃত ক্ষেত্রে এইসব মানুষগুলির ইউরিক অ্যাসিডের ওষুধ খাবার কোনোদিন দরকারই ছিল না। যাদের দরকার হচ্ছে স্পেশালি যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা ব্লাডে 10-এর উপর চলে গেছে, কিংবা যাদের এই ধরনের গাউটের অ্যাটাক হচ্ছে, বারবার জয়েন্টে ইনফ্লামেশন হচ্ছে, তাদের কিন্তু ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ খেতে হবে এবং সেটা সারা জীবন খেতে হবে। কারণ ইউরিক অ্যাসিড বারবার মাত্রা বাড়তে থাকলে সেটা শুধুমাত্র জয়েন্ট নয়, কিডনি এবং হার্টের উপরও এফেক্ট করতে পারে। সেজন্য যত ভালো করে ইউরিক অ্যাসিডের মাত্রাটা কন্ট্রোলের মধ্যে রাখা যাবে তত জয়েন্টের দিক থেকেও ভালো থাকা যাবে এবং কিডনি এবং হার্টও অনেক বেশি সুস্থ থাকবে। নমস্কার।